আজকে আমরা আলোচনা করব যে টপিকটি নিয়ে সেটি হলো অ্যানিম্যাল বাইট অর ডগ বাইট। মানে আমরা অ্যানিম্যাল বাইটের মধ্যে মেনলি যে ডগ বাইট হয় তাতে আমরা কি দেখব এবং কি করব সেটা সম্বন্ধে আলোচনা করব। In India, nearly 15 million animal bites are reported every year, mostly from dogs. তাহলে আমাদের ভারতবর্ষে দেখা যায় প্রায় 15 মিলিয়ন অ্যানিম্যাল বাইটস, কিংবা বলতে পারো যে 15 মিলিয়নস এই সংখ্যাটার কাছাকাছি সংখ্যার অ্যানিম্যাল বাইটস রিপোর্টেড হয় প্রতি বছর। বেশিরভাগটাই কিন্তু কুকুরে কামড়ানো। Children are at greatest risk of animal bites. তাহলে বাচ্চাদের এই অ্যানিম্যাল বাইটস বা কুকুরে কামড়ানো এই সংখ্যাটা অনেক বেশি হয় এবং তারা অনেক বেশি রিস্কে থাকে। কারণ কি, তারা বুঝতে পারে না যে একজন অ্যানিম্যালকে, কিংবা যেহেতু কুকুরে বেশি কামড়ায় সেহেতু কোনো কুকুরকে কীরকমভাবে ছুলে কিংবা কীরকমভাবে তার কাছাকাছি যে যাওয়া চলবে না, তাকে এরকমভাবে ভয় দেখানো চলবে না, তার গায়ে কিছু ছোড়া যাবে না। বাচ্চারা যেহেতু এই সমস্ত কাজকর্ম বেশি করে ফেলে সেই জন্য কুকুরে তাদেরকে বেশি কামড়ায়। The most significant problem associated with animal bites are infection and mechanical destruction of skin, muscle, tendon, blood vessel and bone. সবথেকে বেশি যে প্রবলেমগুলো দেখা যায় কুকুরে কামড়ালে বা অন্য কোনো অ্যানিম্যাল বাইটসে, সেক্ষেত্রে যেগুলো দেখা যায়, যে প্রবলেমগুলো দেখা যায় সেগুলো হলো ইনফেকশন, মেকানিক্যাল ডিস্ট্রাকশন অফ স্কিন। মানে কি বোঝাতে চাইছে, যে ত্বকের মধ্যে ছিঁড়ে যাওয়া বা কেটে যাওয়া কিংবা সেটাকে থেতলে যাওয়া, পিষে যাওয়া, এইরকম ধরনের জিনিস বোঝাতে চাইছে। যে একটা হচ্ছে ইনফেকশন হচ্ছে, আর একটা এই ধরনের পিষে যাওয়া, ঘষে যাওয়া, ফুটো হয়ে যাওয়া, এইরকম ধরনের কিছু ঘটনা ঘটছে। কোন কোন জায়গায়? ত্বকের মধ্যে হচ্ছে, মাংসপেশিতে হচ্ছে, মাংসপেশির সাথে বোন যে টেন্ডন দিয়ে যুক্ত থাকে, যে কানেকটিভ টিস্যু দিয়ে যুক্ত থাকে, সেইটা কখনো কখনো ছিঁড়ে যাচ্ছে। ব্লাড ভেসেল মানে রক্তবাহী নালিকা কখনো কখনো ছিঁড়ে যাচ্ছে কিংবা ফুটো হয়ে যাচ্ছে। আর বোন মানে কখনো কখনো হাড়ও হচ্ছে ভেঙে যাচ্ছে কিংবা পিষে যাচ্ছে। The bite may cause a simple laceration or be associated with crush injury, puncture wound or tearing of multiple layers of tissue. তাহলে এই কুকুরে কামড়ানোর জন্য কিংবা অন্য কোনো অ্যানিম্যাল, যেমন বেড়ালে কামড়ানো কিংবা অন্য বন্য ইঁদুরে কামড়ানো, এই ধরনের যে বাইটগুলো হয় তাতে দেখা যায় যে সিম্পল ল্যাসিরেশন হয়েছে বা ক্রাশ ইনজুরি হয়েছে। এর মানে কি, মানে পেশা গেছে, একদম পুরো ছিঁড়ে দিয়েছে, এরকম ধরনের উন্ড দেখতে পাওয়া যায়, এরকম ধরনের ক্ষত দেখতে পাওয়া যায়। পাংচার উন্ড বলতে কীরকম বোঝায়, যে দাঁতটা যদি একদম বসিয়ে দেয় তাহলে যে স্কিন ফুটো হয়ে যায়, মাংসপেশি ফুটো হয়ে যায় এবং কখনো কখনো হাড় পর্যন্ত সেটা ক্ষত সৃষ্টি করে। এই ধরনের হচ্ছে যে জিনিসগুলোকে পাংচার উন্ড বলা হচ্ছে, যখন স্কিনটা ফুটো করে দিচ্ছে, একদম দাঁতটা বসে যাচ্ছে, গেঁথে যাচ্ছে স্কিনের মধ্যে, তখন সেটাকে পাংচার উন্ড বলা হচ্ছে। ক্র্যাশ ইনজুরিতে সাধারণত পিষে যাওয়া বোঝানো হয়। যদি কোনো একটা জায়গাকে কুকুর বা অন্য কোনো অ্যানিম্যাল কামড় বসিয়ে সেটাকে একদম টেনে হিঁচড়ে দেয়, তাহলে কিন্তু এই ধরনের ক্রাশ ইনজুরি হয়। আর কি বলছে, টিয়ারিং অফ মাল্টিপল লেয়ার্স অফ টিস্যু। কেন? কারণ কি আমরা জানি যে যখনই হচ্ছে দাঁত বসিয়ে মানে টানবে তখনই কিন্তু মাসেল কিংবা বিভিন্ন ধরনের টিস্যু ছিঁড়ে মুখের মধ্যে চলে আসবে। দ্য সিভিয়ারিটি অফ ইনজুরি ডিপেন্ডস অন অ্যানিম্যাল সাইজ, ভিকটিম সাইজ অ্যান্ড অ্যানাটমিক লোকেশন অফ দ্য বাইট। তাহলে কতটা ক্ষত সৃষ্টি হবে এটা ডিপেন্ড করছে যে অ্যানিম্যাল বা ডগ কামড়াচ্ছে তার সাইজ কতটা, সে কতটা বড়, তার সাথে যাকে কামড়াচ্ছে সে কতটা বড়, এবং যে জায়গাটায় কামড়াচ্ছে সেই জায়গাটায় কি
কী ধরনের অ্যানাটমিক্যাল লোকেশন, মানে বডির কোন জায়গাটাতে কামড়াচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। Animal bites from dogs and cats are most common, with wild or domestic rodents following as the third most frequently reported offender. তাহলে আমাদের যে অ্যানিম্যাল বাইটসগুলো আমরা সাধারণত দেখতে পাই তাদের মধ্যে কুকুরে কামড়ানোর সংখ্যাই সবথেকে বেশি, তারপরে হলো ক্যাটে কামড়ানো মানে বেড়ালে কামড়ানোর সংখ্যা, এবং তারপরে হচ্ছে গিয়ে আমাদের যে বন্য ইঁদুর দেখা যায়, কিংবা কখনো কখনো ঘরে থাকা ইঁদুরও যদি অনেক বড় আকৃতি নেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তারাও হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে বাইট করে এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। ডগ বাইটস ইউজুয়ালি অকার অন দ্য এক্সট্রিমিটিস। তাহলে কুকুরে সাধারণত দেখা যায় কামড়ায় কোন জায়গায়? এক্সট্রিমিটিস, হাতে পায়ে এই সমস্ত জায়গায়। হাউএভার ফেশিয়াল বাইটস আর কমন ইন স্মল চিলড্রেন। এবং দেখা যায় যে বাচ্চাদের যখন কামড়ায় তখন মুখে কামড়ানোটাই বেশি দেখা যায়, যে বাচ্চাদের মুখের মধ্যে অ্যানিম্যাল বাইটস সবথেকে বেশি হয় বা ডগ বাইট সবথেকে বেশি হয়। Most victims own the dogs that bite them. Dog bites may involve significant tissue damage, with deaths reported usually in children. A plastic surgeon should evaluate all disfiguring wounds on the face. তাহলে কি বলছে যে ডগ বাইটের ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর টিস্যু ড্যামেজ হয়েছে, মানে অনেকটা অংশ ছিঁড়ে নিয়েছে মুখের মধ্যে, এবং এর জন্য দেখা যায় প্রচুর ডেথ কেস এরকম বড় ধরনের ক্ষত সৃষ্টির জন্যই হয়ে থাকে। সাধারণত এটা দেখা যায় বাচ্চাদের। Cat bites cause deep puncture wounds that can involve tendons and joint capsules and result in a greater incidence of infection than with dog bites. তাহলে ক্যাট বাইট বেড়ালে কামড়ানোর ক্ষেত্রেও দেখা যায় একটা ডিপ পাংচার উন্ড তৈরি হয়েছে। পাংচার উন্ড মানেই বলেছিলাম স্কিনের মধ্যে দাঁতটা ঢুকে যাচ্ছে, এই ধরনের উন্ডকে বলা হয় পাংচার উন্ড, যেটা ইনভলভ করে টেন্ডন এবং জয়েন্ট ক্যাপসুলকে, এবং তার জন্য দেখা যায় প্রচুর পরিমাণে ইনফেকশন হয়েছে, এবং সেই ইনফেকশনটা কিন্তু কখনো কখনো ডগ বাইটের থেকেও অনেক বেশি হয়। সেপটিক আর্থ্রাইটিস, অস্টিওমাইলাইটিস অ্যান্ড টেনোসাইনোভাইটিস ক্যান অকার অ্যাজ আ রেজাল্ট অফ ক্যাট বাইটস। তাহলে ক্যাট বাইটের জন্য সেপটিক আর্থ্রাইটিস, অস্টিওমাইলাইটিস এবং টেনোসাইনোভাইটিস এই সমস্ত ডিজিজ দেখা যায়। The most common causative organism of infection from dog and cat bite are from the Pasteurella species. Most healthy cats and dogs carry this organism in their mouth. তাহলে কজেটিভ অর্গানিজম অফ ইনফেকশন বলতে কি বোঝানো হচ্ছে? ইনফেকশনের কারণ হিসেবে যে অর্গানিজমটি দায়ী ডগ বাইটের ক্ষেত্রে কিংবা ক্যাট বাইটের ক্ষেত্রে তার নাম হচ্ছে পাস্টিউরেলা স্পেসিস, এবং সাধারণত দেখা যায় যে বেশিরভাগ হেলদি ক্যাটস এবং ডগসের মুখের মধ্যে কিন্তু এই অর্গানিজমগুলো ক্যারি করে। এরপরে আমরা চলে আসব ইন্টার প্রফেশনাল কেয়ার। এখানে দেখো ফার্স্ট এডের কিছু রুলস দেওয়া আছে, যে ডগ বাইট হলে আমরা ফার্স্টে কী করব। বলছে প্লেস আ ক্লিন ক্লোথ অর আ টাওয়েল অন দ্য ডগ বাইট ইনজুরি সাইড টু স্টপ দ্য ব্লিডিং। তাহলে ফার্স্টে ব্লিডিংটা স্টপ করতে হবে। ওয়াশ দ্য বিটেন এরিয়া উইথ সোপ অ্যান্ড ওয়াটার, সোপ অ্যান্ড ওয়াটার দিয়ে ওয়াশ করতে হবে। তারপর কি বলছে, স্টেরাইল ব্যান্ডেজ ওই উন্ডে প্লেস করতে হবে, মানে ওই ব্যান্ডেজ দিয়ে বাঁধতে হবে,
নেক্সট বলছে এলিভেট দ্য ইনজিওর্ড রিজন। নেক্সট টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স নিড টু বি অ্যাপ্লাইড ডেইলি টু দ্য ইনজুরি টু প্রিভেন্ট ইনফেকশন। ইনিশিয়াল ট্রিটমেন্ট ফর অ্যানিম্যাল ইনক্লুডস, তাহলে কুকুরে যদি কামড়ায় তাহলে ফার্স্ট যে ট্রিটমেন্টটা করা হবে সেটা হচ্ছে ক্লিনিং উইথ কোপিয়াস ইরিগেশন। ফার্স্ট বলছে যেটা করতে হবে সেটা হচ্ছে কোপিয়াস ইরিগেশন, মানে সেই উন্ডের ক্ষতটি ধরতে হবে জলের কাছে এবং সেটা যেন ধুয়ে যায়। ডেব্রাইডমেন্ট, টিটেনাস প্রোফাইল্যাক্সিস অ্যান্ড অ্যানালজেসিক আর নিডেড। ভুললে চলবে না যে ডগ বাইটের ক্ষেত্রেও কিন্তু টিটেনাস প্রোফাইল্যাক্সিসটি অবশ্যই নিতে হবে। Prophylactic antibiotics are used for animal at risk for infection. তাহলে প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে যাতে ইনফেকশনের রিস্কটা কমে যায়। such as wounds over joint, those greater than 6 to 12 hours old, puncture wound and bites of the hand or foot. তাহলে প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক্স আমরা যে ইউজ করব, যেহেতু এখানে ইনফেকশনের রিস্ক থেকে যাচ্ছে সেই জন্য কী কী ক্ষেত্রে এগুলো দেখতে পাবো, যেমন যদি উনটা হয় জয়েন্টে, কিংবা দেখা যাচ্ছে উনটা একটু পুরনো হয়ে গেছে, 6 থেকে 12 ঘন্টা হয়ে গেছে, কিংবা হচ্ছে পাংচার উন্ড হয়েছে মানে দাঁতটা বসে গেছে স্কিনের ওপরে, এই ধরনের, কিংবা বাইট করেছে হাতে পায়ে, এই সমস্ত জায়গায় কামড়ে দিয়েছে, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করব। People at greater risk of infection are infant, older adults, immunosuppressed patient, alcoholics, diabetics and people taking corticosteroid. তাহলে কারা বেশি রিস্কে থাকছে ইনফেকশনের? তারা হলো বাচ্চারা, অনেক বয়স যাদের, যাদের ইমিউনিটি সিস্টেম অনেক বেশি শক্তিশালী নয় তারা, যারা অ্যালকোহল খায় ক্রনিকভাবে তারা, ডায়াবেটিস আছে যাদের তারা, এবং পিপল টেকিং কর্টিকোস্টেরয়েড মানে কর্টিকোস্টেরয়েড ড্রাগ যারা নিয়ে থাকেন সেই সমস্ত মানুষেরা। লিভ পাংচার উন্ডস ওপেন, তাহলে পাংচার উন্ডকে কিন্তু ওপেন রাখতে হবে। স্প্লিন উন্ডস ওভার জয়েন্ট, মানে স্প্লিন দিতে হবে উন্ডের যেখানে জয়েন্টে উন্ড হয়েছে সেই জায়গায়। লেসারেশন আর লুজলি সুচার, আর ল্যাসারেশন মানে ছিঁড়ে একদম ফালা ফালা হয়ে গেছে যে জায়গাটা, সেটা কিন্তু লুজভাবে সুচার দিয়ে দিতে হবে। ইনিশিয়াল ক্লোজার ইজ ইউজড ফর ফেশিয়াল উন্ড, তাহলে ফেশিয়াল উন্ডের ক্ষেত্রে ইনিশিয়াল ক্লোজারটা খুব প্রয়োজন। The patient is admitted for IV antibiotic therapy when an infection is present, তাহলে পেশেন্ট কখন IV অ্যান্টিবায়োটিক থেরাপি পাবে? যখন হচ্ছে ইনফেকশন অলরেডি প্রেজেন্ট রয়েছে। These patients have an increased incidence of cellulitis, osteomyelitis and septic arthritis. এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে সেলুলাইটিস, অস্টিওমাইলাইটিস এবং সেপটিক আর্থ্রাইটিসের মতো কিছু সাইন সিমটম দেখা যাচ্ছে বা এই ধরনের কিছু ঘটনা ঘটছে, তখন বুঝতে হবে যে ইনফেকশন প্রেজেন্ট রয়েছে এবং তখন IV অ্যান্টিবায়োটিক থেরাপি দিতে হবে। রিপোর্ট অ্যানিমেল টু দ্য পুলিশ অ্যাজ রিকোয়ার্ড, সাধারণত ডগ বাইটের কেসের ক্ষেত্রে যদি দেখা যায় অনেক বেশি হচ্ছে যে এই কেসগুলো ঘটছে, কিংবা একবারও যদি ঘটে তাহলে কিন্তু পুলিশকে ইনফর্ম করতে হবে। কারণ কি মনে রাখতে হবে, যে কুকুরটি একবার একজনকে কামড়েছে সে কিন্তু আরও বারবার অনেককে কামড়াতে পারে এবং সেক্ষেত্রে প্রচুর এই ডিজিজটার সংখ্যা কিন্তু বেড়ে যাবে। কনসিডার র্যাবিস পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস ইন দ্য ম্যানেজমেন্ট অফ অল অ্যানিম্যাল বাইটস, তাহলে র্যাবিস পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস এটা কিন্তু অবশ্যই সবাইকে দিতে হবে। যে কোনো অ্যানিম্যাল বাইটসের ক্ষেত্রেই ম্যানেজমেন্টের জন্য, যে কোনো অ্যানিম্যাল বাইটসের ম্যানেজমেন্টের জন্য কিন্তু এই র্যাবিস পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস দিতে হবে। র্যাবিস ইজ
generally transmitted via saliva from the bite of an infected animal। তাহলে র্যাবিস হচ্ছে কীরকমভাবে ট্রান্সমিট হচ্ছে, কীরকমভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সেটা হচ্ছে যে ইনফেক্টেড অ্যানিমেলের কামড়ের দ্বারা। ইনফেক্টেড অ্যানিমেল মানে ধরো কোনো কুকুরের র্যাবিস আছে, সে আরেকজনকে কামড়ালো, তখন কিন্তু তার ওই মুখের স্যালাইভার থ্রু দিয়ে সে র্যাবিস চলে যাচ্ছে যাকে কামড়াচ্ছে তার মধ্যে। It can also be spread by scratches and by contact with infected secretion through mucous membrane। তাহলে এটা আরও কীরকমভাবে এই র্যাবিস ভাইরাস স্প্রেড করতে পারে, স্ক্র্যাচের মাধ্যমে, এবং যদি এই ইনফেক্টেড সিক্রেশন কোনো মিউকাস মেমব্রেনের থ্রু দিয়ে হয়তো সিক্রেশন হচ্ছে, মানে কুকুরের লালারস থেকেও কিন্তু এটা ছড়িয়ে যেতে পারে, এই যে র্যাবিস ভাইরাস এই ইনফেকশনটা ছড়িয়ে যেতে পারে যার যার কন্ট্যাক্টে এই কুকুরের লালারসটি আসছে, কিংবা নখের আঁচড় যার যার জায়গায় পড়ছে সেই সব জায়গায় কিন্তু এই র্যাবিস ভাইরাস ছড়িয়ে যেতে পারে। Any warm-blooded mammals, example dogs, raccoons, bats, can carry rabies। তাহলে র্যাবিস হচ্ছে যে কোনো উষ্ণ রক্তের যে প্রাণীরা হয় বা স্তন্যপ্রায় প্রাণী বলতে পারি, উষ্ণ রক্তের যে স্তন্যপ্রায় প্রাণীরা তারা কিন্তু ক্যারি করে এই র্যাবিস। A neurotoxic virus found in the saliva of infected mammals causes rabies। তাহলে নিউরোটক্সিক ভাইরাস, র্যাবিসটাকে বলা হচ্ছে নিউরোটক্সিক ভাইরাস। এটা কোথায় পাওয়া যাচ্ছে? তাহলে ইনফেক্টেড ম্যামালসদের স্যালাইভাতে। তারা কি করছে? এই র্যাবিস ভাইরাসটাকে চারদিকে ছড়িয়ে দিচ্ছে। দ্য ভাইরাস স্প্রেড থ্রু দ্য সিএনএস ভায়া পেরিফেরাল নার্ভ। তাহলে এই ভাইরাসটা কীরকমভাবে শরীরের মধ্যে ছড়িয়ে যায়? থ্রু সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এবং ভায়া কি হয়ে? পেরিফেরাল নার্ভ মানে পেরিফেরাল নার্ভের থ্রু দিয়ে এটা সিএনএসে ছড়িয়ে পড়ছে। After a minimum 2 weeks incubation period, patient experience flu-like symptoms, pain, paresthesias and numbness। তাহলে সাধারণত দেখা যায় কামড়ানোর 2 সপ্তাহ পরে পেশেন্টের ফ্লু লাইক কিছু সিমটম দেখা যায়, এবং পেন, প্যারাস্থেসিয়াস মানে উইকনেস, কিছু নামনেস, এই সমস্ত দেখতে পাওয়া যায়। Always provide rabies post-exposure prophylaxis when the animal is not found or a wild animal causes the bite। তাহলে কখন র্যাবিস পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস আমরা দেব? সেটা হচ্ছে যখন একটা প্রাণীকে, সাধারণত দেখা যায় কুকুরকে, যদি আমরা না চিনে থাকি কিংবা তাকে না খুঁজে পাওয়া যায় মানে তাকে আমরা দেখতে পাচ্ছি না যে তার অ্যাকচুয়ালি কোনো সাইন সিমটম দেখা যাচ্ছে কি না, সে আগে থেকে কোনো ভ্যাকসিন পেয়ে আছে কি না সেটা আমরা যেহেতু জানি না সেই জন্য। আর ওয়াইল্ড অ্যানিম্যাল, বন্য যে প্রাণীরা থাকে তাদের যেহেতু ভ্যাকসিনেশন করা হয় না, সেই কারণে তাদের কজে যে মানে তারা যে বাইটটা করবে সেক্ষেত্রে কিন্তু র্যাবিস পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস দিতে হবে। র্যাবিস প্রোফাইল্যাক্সিস মাস্ট বি স্টার্টেড বিফোর সিমটমস অ্যাপিয়ার। সবসময় মনে রাখতে হবে র্যাবিস প্রোফাইল্যাক্সিস কিন্তু অবশ্যই শুরু করতে হবে সিমটম অ্যাপিয়ার হওয়ার আগে। সাইন সিমটম দেখার আগেই কিন্তু আমাদের র্যাবিস প্রোফাইল্যাক্সিস স্টার্ট করতে হবে। আদারওয়াইজ দ্য ডিজিজ উইল প্রোগ্রেস। তাছাড়া কিন্তু এই ডিজিজটা অনেক বেশি বেড়ে যাবে। যেমন কি দেখা যায়? এজিটেশন, হাইপারসালাইভেশন, ডিসআর্থ্রিয়া, হ্যালুসিনেশন, নাক্কাল রিজিডিটি, সিজার্স, কোমা এক্সেট্রা। তাহলে অ্যাজিটেশন মানে পেশেন্ট দেখবে ছটপট করছে, এজিটেট হয়ে যাচ্ছে পেশেন্ট। হাইপারসালাইভেশন মানে অনেক বেশি স্যালাইভা সিক্রেশন হচ্ছে।
ডিসআর্থ্রিয়া, জয়েন্ট পেন হচ্ছে, জয়েন্ট মুভমেন্টে প্রবলেম হচ্ছে, হ্যালুসিনেশন হচ্ছে, চোখে ভুল দেখছে, যেটা নেই সেই সমস্ত জিনিসও দেখতে পাচ্ছে। নাক্কাল রিজিডিটি মানে পেশেন্টের নেক স্টিফনেস হচ্ছে, ঘাড়টা কেমন শক্ত হয়ে যাচ্ছে। সিজার্স মানে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে পেশেন্টের কাঁপুনি হচ্ছে, কনভালশন হচ্ছে, এই ধরনের জিনিসগুলো দেখা যাচ্ছে। এবং আস্তে আস্তে লাস্ট স্টেজে দেখা যায় পেশেন্ট কোমায় চলে গেছে। এবং এটা দেখা যায় ইজ ফ্যাটাল মানে এটা হচ্ছে ভীষণই ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে। ডেথ রেজাল্টস ফ্রম রেসপিরেটরি অ্যান্ড কার্ডিওভাস্কুলার কোলাপস উইদিন আ ফিউ ডেজ আফটার দ্য অনসেট অফ কোমা। এবং দেখা যায় এই যে কোমা শুরু হলো, কোমা শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই দেখা যায় রেসপিরেটরি এবং কার্ডিওভাস্কুলার কোলাপস হয়ে গেছে। মানে আমাদের যে রেসপিরেটরি সিস্টেম আছে, রেসপিরেটরি সিস্টেম মানে যেটা দিয়ে আমরা শ্বাস নিই, এবং কার্ডিওভাস্কুলার মানে আমাদের যে হার্ট এবং তার অ্যাসেসরি যে জিনিসগুলো রয়েছে, যে অর্গানগুলো রয়েছে, সেখানে কি দেখা যায় তারা পাম্প করে, হোল বডিতে ব্লাড পাম্প করে। এবং এই ব্লাড পাম্প করা এবং এই যে শ্বাস নেওয়া এবং ছাড়া, এই সিস্টেমগুলো যখন নষ্ট হয়ে যাবে তখন এমনিতেই আমাদের মৃত্যু হবে। Consider rabies exposure if an animal attack was not provoked, involves a wild animal and involves a domestic animal not immunized against rabies। তাহলে র্যাবিস এক্সপোজার আর কখন কখন কনসিডার করব, যখন দেখা যাবে সেটা বন্য প্রাণী হবে এবং সেটা ডোমেস্টিক অ্যানিম্যাল হলেও, যদি ডোমেস্টিক অ্যানিম্যালও হয়ে থাকে তাহলেও কিন্তু যদি সে ইমিউনাইজড না হয়, র্যাবিসের ভাইরাসের এগেনস্টে যদি তাকে ইমিউনাইজড না করা হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা সেই যে কামড়টা দিচ্ছে সেই মানুষটিকে কিন্তু অবশ্যই র্যাবিস এক্সপোজার যে প্রোফাইল্যাক্সিস, সেটা র্যাবিস পোস্ট এক্সপোজার যে প্রোফাইল্যাক্সিস সেটা দিতে হবে। এবং ধরতে হবে যে সেই সমস্ত প্রাণীগুলোর যারা ভ্যাকসিন পায়নি তারা অলরেডি র্যাবিস এক্সপোজার হয়ে আছে। Start the regimen with an initial weight-based doses of rabies immunoglobulin to provide passive immunity। তাহলে এই যে রেজিমেন্টটা যেরকমভাবে এই র্যাবিস ভ্যাকসিনটা দেওয়া হবে, সেটা কিন্তু সেই রেজিমেন্টটা স্টার্ট করে দিতে হয়। শুধু যে ভ্যাকসিন দেওয়া হবে সেটা নয়, তার সাথে সাথে প্যাসিভ ইমিউনিটির জন্য কিন্তু র্যাবিস ইমিউনোগ্লোবুলিনও দেওয়া হয়। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে যে সবসময় যে শুধুমাত্র ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা নয়, তার সাথে সাথে র্যাবিস ইমিউনোগ্লোবুলিনটাও দিতে হবে। এবং সেটা দিতে হবে অবশ্যই কার কীরকম ওয়েট সেটার ওপর বেস করে ডোজটা পড়বে, এবং সেটা ঠিক করবেন একজন ফিজিশিয়ান মানে ডক্টর। Follow with a series of 4 injections of human diploid cell vaccine on days 0, 3, 7 and 14 to provide active immunity। তাহলে এই ইমিউনোগ্লোবুলিনের সাথে সাথে আর কি দিতে হচ্ছে? হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন। এই ইনজেকশনটি 4টে ডোজ অবশ্যই দিতে হবে। কত কত নম্বর দিনে দিতে হবে? 0 নম্বর ডেজ, 3 নম্বর ডেজ, 7 নম্বর ডেজ অ্যান্ড 14 নম্বর ডেজ। এবং এগুলো দেওয়ার মাধ্যমে আমাদের অ্যাক্টিভ ইমিউনিটি গ্রো করে। এবার তোমাদের বুঝতে হবে যে এই অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটির মধ্যে কি পার্থক্যটা। অ্যাক্টিভ ইমিউনিটি হলো সেই ইমিউনিটি যেখানে আমরা অ্যান্টিজেনকে বডির ভেতর ঢুকিয়ে দিচ্ছি এবং শরীরের যে ইমিউন সিস্টেম সেটা নিজে নিজে কাজ করে অ্যান্টিবডি উৎপন্ন করছে। এটা ঘটছে এই হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন যে ইনজেকশন সেই ক্ষেত্রে। কিন্তু প্যাসিভ ইমিউনিটি যেটা আমরা র্যাবিস ইমিউনোগ্লোবুলিন পড়লাম, সেখানে কি এই ইমিউনোগ্লোবুলিনটা হচ্ছে নিজেই একটি অ্যান্টিবডি, যে অ্যান্টিবডি শরীরের ভেতর ঢুকে কাজ করে, অ্যান্টিজেনগুলোর বিরুদ্ধে লড়াই করে, কিন্তু শরীরের নিজের যে ইমিউন সিস্টেম সেটা কিন্তু এখানে কাজে লাগে না। সেটা কাজে লাগানোর জন্যই কিন্তু এই হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন সেটা ইউজ করা হয়। এবং সবসময় মনে রাখতে হবে এই যে অ্যাক্টিভ ইমিউনিটি বা প্যাসিভ ইমিউনিটি দুটোর ক্ষেত্রেই আমরা যে ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবুলিন শরীরের মধ্যে
দিচ্ছি, প্রবেশ করাচ্ছি, সেটা কিন্তু অবশ্যই 24 আওয়ার্সের মধ্যে হতে হবে। যখন কামড়েছে তার 24 আওয়ার্সের মধ্যেই আমরা ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবুলিন এই দুটোই দিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই। Since rabies is nearly always fatal, management efforts are directed at preventing the transmission and onset of the disease. যেহেতু র্যাবিস ভীষণই ভয়ঙ্কর একটি রোগ, সেই কারণে আমাদের এই ম্যানেজমেন্টের জন্য সবসময় এফোর্ট দেব যাতে আমরা এই র্যাবিস ট্রান্সমিশনটাকেই প্রিভেন্ট করতে পারি এবং ডিজিজটা শুরু হওয়াটাকেই আটকাতে পারি। আমাদের জোর এটাতে বেশি দিলেও চলবে না যে কামড়ালে কি করব, আমাদের ওই কামড়ানোটা থেকে কিংবা র্যাবিস যে ট্রান্সমিশন সেটা থেকেই আমাদের হচ্ছে আগে প্রিভেন্ট করতে হবে সেটাকে, যে বেশি আমাদের যেন কামড়ানোটার হারও কমে যায় এবং এই যে র্যাবিস যে ট্রান্সমিশন হচ্ছে এটার হারটাও কমে যায়। কিন্তু তা বলে এটা নয় যদি কামড়ায় তাহলে আমরা পেশেন্টকে ফেলে রেখে দেবো, তাহলে অবশ্যই আমরা যা যা পড়লাম ম্যানেজমেন্টের জন্য সেইগুলো আমরা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করব। India reports about 18,000 to 20,000 cases of rabies every year and accounts for about 36% of world's death from the disease. তাহলে আমাদের ভারতবর্ষে দেখা যাচ্ছে প্রচুর কেস রয়েছে র্যাবিসের প্রত্যেক বছর এবং দেখা যায় যে তাতে এই র্যাবিস ডিজিজে কিন্তু মারা যাচ্ছে তার সেই 36%, ওয়ার্ল্ডের যত ডেথ হয় তার 36% এই র্যাবিসে শুধুমাত্র মারা যাচ্ছে। এরপরে আমরা চলে আসছি যে যখন তোমরা এটা কোনো কমিউনিটি পিপলদের সামনে কিংবা কোনো ওয়ার্ডে, কমিউনিটি পিপল ওয়ার্ডেও অবশ্যই কমিউনিটি পিপলই তারা, যদিও পেশেন্ট পার্টি অ্যাকচুয়ালি, কিন্তু যখন তাদের সামনে তোমরা হচ্ছে এই হেলথ টকটি দেবে তখন অবশ্যই ফার্স্টে কী কী র্যাবিস ভাইরাস সম্বন্ধে, র্যাবিস ভাইরাস কীরকমভাবে ট্রান্সমিট হচ্ছে এবং তারা কোন জায়গায় থাকে এবং কেন এটার ইম্পর্টেন্স এত বেশি সেটা সম্বন্ধে আগে তোমরা বলবে। যে কত কেস রয়েছে, কতটা বেশি পৃথিবীতে এই কুকুরে কামড়ানোর সংখ্যা রয়েছে সেটা তোমাদের বলতে হবে। তার সাথে সাথে কেন বাচ্চারা এই রিস্কে বেশি থাকে সেটা বলতে হবে এবং কি কি ধরনের ক্ষতি হতে পারে কুকুরে কামড়ালে। অনেকের ধারণা যে ওই শুধু একটু হয়তো কামড়ে দেবে, তারা যে এতটা ভয়ঙ্কর ক্ষতি করতে পারে সেই ধারণাটাই অনেকের থাকে না। তাহলে সেখানে যে ইনফেকশন হবে, মেকানিক্যাল ডিস্ট্রাকশন হবে, কি কি ডিস্ট্রাকশন করতে পারে সেই জায়গাগুলো বলে দিতে হবে। এই যে ক্র্যাশ ইনজুরি, পাংচার উন্ড, টিয়ারিং অফ মাল্টিপল লেয়ার অফ টিস্যু, এই জায়গাটাতে জোর দিতে হবে এবং অবশ্যই বলতে হবে যে ইনজুরিটা ডিপেন্ড করবে কিসের ওপরে, অ্যানিম্যাল সাইজ, ভিকটিম সাইজ এবং অ্যানাটমিক্যাল লোকেশন অফ দ্য বাইট, এই জিনিসটার ওপর ডিপেন্ড করবে। এরপর দেখো এই যে ডগ বাইট ছাড়াও যে আরও ক্যাট বাইট কিংবা ডোমেস্টিক রোডেন্ট বাইট যে হতে পারে সেটা সম্পর্কেও তাদের ধারণা দিতে হবে। এবং ডগ বাইট যে সাধারণত বেশিরভাগ এক্সট্রিমিটিতে এবং বাচ্চাদের ক্ষেত্রে ফেশিয়াল বাইটসও হয়ে থাকে, এই ধারণাটাও তাদেরকে দিতে হবে। এরপরে ইন্টারপ্রফেশনাল কেয়ারের মধ্যে ফার্স্ট যেটা বলবো, এখানে যে ফার্স্ট পয়েন্টটা রয়েছে এইটা কিন্তু সবসময় আগে বলবে না, যেটা আগে বলতে হবে সেটা হচ্ছে যে ক্লিনিং উইথ কোপিয়াস ইরিগেশন, এইটা বলতে হবে সবার আগে। যদিও এই যে চার্ট পোস্টারটা যেটা এখানে আমি পেয়েছিলাম সেখানে ফার্স্টে দেওয়া আছে প্লেস দ্য ক্লিন ক্লোথ, কিন্তু এটা কিন্তু সবার আগে বলবে না। সবার আগে বলতে হবে যে ওয়াশ দ্য বিটেন এরিয়া উইথ সোপ অ্যান্ড ওয়াটার, তারপরে ব্লিডিং স্টপ করবে এবং তারপরে অবশ্যই টিটেনাস প্রোফাইল্যাক্সিসের কথা তাদেরকে জানাতে হবে।
নেক্সট প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিকের কথা বলতে হবে যাতে ইনফেকশনের রিস্ক কমাতে পারে, এবং সেটা যে অবশ্যই হচ্ছে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব তার মধ্যে দিতে হবে, সেটাও তাদেরকে বলতে হবে। এবং কারা কারা বেশি রিস্কে থাকছে, বাচ্চারা, বড়রা, মানে যারা এজেড পিপলের, তারা, ইমিউনোসাপ্রেসড যে পেশেন্ট, যারা অ্যালকোহলিক্স, ডায়াবেটিক, সেই সমস্ত কথা বলতে হবে। এবং যখন ইনফেকশনের রিস্ক দেখা যাচ্ছে তখন কি কি হচ্ছে, এই যে সেলুলাইটিস হচ্ছে, অস্টিওমাইলাইটিস হচ্ছে, সেপটিক আর্থ্রাইটিস হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে যে আমরা আইভি অ্যান্টিবায়োটিক থেরাপি দেব, সে কথাটাও বলতে হবে। এবং কোনো ডগ বাইট যদি হচ্ছে তাহলে সেক্ষেত্রে পুলিশকে যে জানাতে হবে, এই ধারণাটাও কমিউনিটি পিপলকে দিতে হবে। এবং তার সাথে যে কোনো অ্যানিম্যাল বাইটই হোক না কেন, আমরা যেন র্যাবিস পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস ম্যানেজমেন্টই করতে পারি। কী কী ক্ষেত্রে র্যাবিস ভাইরাস ছড়িয়ে পড়ছে সেটাও যেন কমিউনিটি পিপল জানতে পারে। সেজন্য আমরা স্পষ্টভাবে চার্ট পোস্টারে লিখে দেব যে ইনফেক্টেড অ্যানিমেলের কামড়ে যে থুতু কিংবা লালারস ছড়িয়ে পড়ছে এক শরীর থেকে আরেক শরীরে, সেটা দিয়ে কিন্তু র্যাবিস ভাইরাস কুকুরের দেহ থেকে মানুষের দেহে ট্রান্সমিট করে যাচ্ছে। এবং কখনো কখনো এই যে স্ক্র্যাচ কিংবা ইনফেক্টেড সিক্রেশন, সেটাও যদি এই শরীর থেকে আরেক শরীরে লাগে তাহলেও কিন্তু এই র্যাবিস ভাইরাস ছড়িয়ে যেতে পারে। কারণ কি, আমাদের অনেক কমিউনিটি পিপলকে দেখা যায় যে কুকুরের গায়ে বিভিন্নভাবে হাত দেওয়া এবং তাদের মুখের লালারস সেটাকে শুধু গোটা গায়ে তারা কখনো কখনো কী করে মাখিয়ে ফেলে, কিন্তু সেটাকে আর কোনো পরিষ্কার করা কিংবা সেটা থেকে দূরে থাকার কোনো, তার জন্য কোনো যত্ন নেয় না। সেটা যেন না করে, কারণ এরকমভাবে কিন্তু র্যাবিস ভাইরাস ছড়িয়ে যায়। ইনফেক্টেড যে মিউকাস সিক্রেশন, সেখান থেকে কিন্তু এই র্যাবিস ভাইরাস ছড়ায়। এটা স্পষ্ট করে কমিউনিটি পিপলকে বলে দিতে হবে। এবং কীরকমভাবে ছড়াচ্ছে, আমাদের এই নার্ভাস সিস্টেমের স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে যে ছড়াচ্ছে সেটাও তাদেরকে জানিয়ে দিতে হবে। এবং কখন পেশেন্টের কোনো সিমটম দেখা যাবে, যে সাথে সাথে কামড়াচ্ছে সাথে সাথেই সিমটম দেখা যাবে না, তার 2 সপ্তাহ পরে দেখা যাবে, কারণ 2 সপ্তাহ হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। সেই 2 সপ্তাহের মধ্যে কোনো সাইন সিমটম দেখা যাবে না, কিন্তু রোগটা ভেতরে ভেতরে বাড়তে থাকবে। এবং যেটা দেখা যায়, কি কি সিমটম দেখা যায়, যে ফ্লু লাইক সিমটম দেখা যাবে, পেন দেখা যাবে, প্যারাস্থেসিয়াস দেখা যাবে, নামনেস দেখা যাবে, এইগুলো কমিউনিটি পিপলকে জানিয়ে দিতে হবে। এখানে দেখো আরও কিছু ডিজিজ প্রোগ্রেস হলে কি কি ধরনের সাইন সিমটম দেখা যাবে, যে এজিটেশন হবে, হাইপার স্যালাইভেশন হবে, ডিসআর্থ্রিয়া হবে, হ্যালুসিনেশন হবে, নাক্কাল রিজিডিটি হবে, সিজার হবে, কোমা হবে। এই কথাগুলো কিন্তু পরপর পরপর কমিউনিটি পিপলকে বুঝিয়ে দিতে হবে। এবং এটা স্পষ্ট করে তাদের মাথায় ঢুকিয়ে দিতে হবে যে র্যাবিস প্রোফাইল্যাক্সিস কিন্তু অবশ্যই শুরু করতে হবে কোনো সিমটম অ্যাপিয়ার হওয়ার আগে, নইলে কিন্তু ডিজিজটা এতটাই বেড়ে যাবে যে তাকে তখন আর কন্ট্রোল করা যাবে না। এবং সাধারণত কোমা শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই দেখা যায় যে রেসপিরেটরি এবং কার্ডিওভাস্কুলার কোলাপস হয়ে গেছে। এবং সেটা কীরকমভাবে, এই কোলাপসটা যে সিস্টেমের মাধ্যমে হচ্ছে, যে রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম যে কাজ করতে পারছে না, এই জায়গাটা তাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। এরপরে তাদেরকে স্পষ্ট করে যে ট্রিটমেন্টের কথাটা বলে দিতে হবে। প্যাসিভ ইমিউনিটির জন্য কি করব, যে ইমিউনোগ্লোবুলিন, র্যাবিস ইমিউনোগ্লোবুলিন দেব, সেটা যত কেজি একজন মানুষের ওয়েট তা সেই অনুযায়ী ডোজটা পড়বে। অতএব এটা নিজে নিজে নেওয়া যাবে না, এটা অবশ্যই হসপিটালে গিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই দিতে হবে। এবং তার সাথে সাথে অ্যাক্টিভ ইমিউনিটির জন্য অবশ্যই যারা হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিনেশন যেটি, সেই ইঞ্জেকশনটি নেয়, যার 4টি ডোজ আছে, 0 নম্বর দিনে, 3 নম্বর দিনে, 7 নম্বর দিনে এবং 14 নম্বর দিনে। এবং এটি অবশ্যই যেন 24 আওয়ার্সের মধ্যে পেয়ে যায়, এর বেশি দেরি যেন কোনো মতেই না করে। এবং অবশ্যই যেন কুকুরে কামড়ানো থেকে আমরা দূরে থাকতে পারি। এবং
লালা রস থেকে, যে কোনো কুকুরের লালা রস থেকে আমরা যেন দূরে থাকি, এই সম্বন্ধে সচেতনতা তাদের মধ্যে তৈরি করতে হবে। আশা করি তোমাদের কোনো রকমের হেলথ এডুকেশন দিতে কমিউনিটি পিপল বা হসপিটালের মধ্যে যে পেশেন্ট পার্টি বা পেশেন্টরা থাকছে তাদেরকেও হেলথ এডুকেশন দিতে এই সম্বন্ধে কোনো প্রবলেম হবে না, এবং পরীক্ষাতেও যদি ডগ বাইট আসে তাহলে সেটা সম্বন্ধে তোমরা খুব স্পষ্টভাবে লিখতে পারবে।